এই প্রশ্নটি ঢাকা বোর্ড 2025 সালে এসেছিল রেয়ামিল অধ্যায় থেকে। তো এই প্রশ্নটা আমরা সমাধান করি, চলো প্রথমে উদ্দীপকটা পড়ি। উদ্দীপকে কি বলা দেখো, জাহিন ব্রাদার্স এর 2024 সালের সমাপ্ত বছরের খতিয়ানের উদ্বৃত্তগুলো নিম্নরূপ। জাহিন ব্রাদার্স একটা প্রতিষ্ঠানের নাম, তাদের 2024 সালের বিভিন্ন লেনদেন ট্রানজেকশন বা এনটি নিচে দেওয়া আছে। সেগুলো কি কি দেখি আমরা। প্রারম্ভিক নগদ তহবিল 56,000 টাকা, বিনিয়োগ 80,000 টাকা, দেনাদার 1,20,000 টাকা, ক্রয় 90,000 টাকা, মূলধন 2 লক্ষ টাকা, উত্তোলন 22,000 টাকা, প্রদেয় বিল আছে 40,000 টাকা, 24,000 টাকা, গৃহীত ঋণ 40,000 টাকা, ক্রয় পরিবহন 13,000 টাকা, পাওনাদার 80,000 টাকা, মজুদ পণ্য 1/1/2024 1,60,000 টাকা, ব্যাংক জমা 1/1/2024 এটা আছে 44,000 টাকা, বিক্রয় পরিবহন আছে 15,000 টাকা, ব্যাংক জমা 31/12/2024 এটা হচ্ছে 1 লক্ষ টাকা। এরপর আছে কি বিক্রয় আছে 2 লক্ষ টাকা, বকেয়া বেতন কত 36,000 টাকা, ব্যাংক জমার সুদ যার পরিমাণ দেওয়া 10,000 টাকা, অগ্রিম শিক্ষানবিশ সেলামি যার পরিমাণ 10,000 টাকা। তো এরপরে সৃজনশীল আইসা কি বলে দেখি, সৃজনশীল কতে কি বলে দেখো। সৃজনশীল কতে আইসা বলছে জাহিন ব্রাদার্স এর রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফার পরিমাণ নির্ণয় করো। এটা আমরা পারবো না। রেওয়া মিলে কোন কোন দফাগুলো আসবে না তার পরিমাণ জানতে চাইছে ঢাকা বোর্ড 2025 সালের এই প্রশ্নতে। তো চলো সৃজনশীল কটা আমরা সমাধান করি। দেখো সৃজনশীল ক সমাধান করব আমরা কিভাবে করব, উপরে লিখব জাহিন ব্রাদার্সের রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফার পরিমাণ নির্ণয়। এখন দেখো কোন কোন দফা আসবে না, আমরা যে উদ্দীপকের দিকে তাকাই খেয়াল করো। প্রারম্ভিক নগদ তহবিল এটা কি রেওয়া মিলে আসে? রেওয়া মিলে তো প্রারম্ভিক নগদ তহবিল আসবে না। যদি 31 তারিখ বলতো বা সমাপনী নগদ তহবিল বলতো সেটা রেওয়া মিলে আসতো। তার মানে কি প্রথম এন্ট্রিটাই রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, প্রারম্ভিক নগদ তহবিল। এরপরে কি আছে আমরা একটু খুঁজি দেখি। বিনিয়োগ আসবে, তারপরে দেখো ব্যাংক জমা কত দেওয়া আছে 1/1/2024। ব্যাংক জমাও তো 1 তারিখেরটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না বা প্রারম্ভিকটা অন্তর্ভুক্ত হয় না, তাহলে এই এন্ট্রিটাও রেওয়া মিলে আসবে না। তারপরে কি ব্যাংক জমা 31 এটা আসবে, মজুদ পণ্য 1 তারিখ এটাও তো আসবে। তারপর যদি আমরা খেয়াল করি, হ্যাঁ দেখো তাহলে বাকি সব এন্ট্রি গুলাই রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। তাহলে সৃজনশীল কটা কিভাবে সমাধান করব। প্রারম্ভিক নগদ তহবিল 56,000 টাকা, তুমি উদ্দীপক খেয়াল করো, প্রারম্ভিক নগদ তহবিল ছিল 56,000 টাকা, তো সেটারে আমরা এখানে পোস্টিং করছি 56,000 টাকা। এরপর কি ছিল ব্যাংক জমা ছিল কত তারিখের 1 তারিখেরটা 1/1/2024 এটাও রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, যার টাকার পরিমাণ কত 44,000 টাকা। তাহলে এই দুইটা এন্ট্রি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। তো আমরা কি করছি সৃজনশীল কতে প্রারম্ভিক নগদ তহবিল ব্যাংক জমা দুটার পরিমাণ লেখা এখানে যোগফল আনলাম, সমষ্টি না 2 দাগ দ্বারা ক্লোজ করলাম। তাহলে সৃজনশীল ক আমরা এভাবে সমাধান করব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে সৃজনশীল খতে আইসা কি বলছে খেয়াল করো। সৃজনশীল খতে আইসা বলছে কি উপর্যুক্ত প্রতিষ্ঠানের চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। চলতি সম্পদ আর চলতি দায়ের পরিমাণ জানতে চাইছে, তো এটা আমরা সমাধান করি চলো। এখন চলতি সম্পদ আর চলতি দায়গুলো কি কি দেখো। চলতি সম্পদের মধ্যে ছিল দেনাদার আর ব্যাংক জমা। আমরা যদি উদ্দীপকটা খেয়াল করি, এই দেখো এখানে দেনাদার ছিল কত 1,20,000 টাকা, তাহলে কি এটা চলতি সম্পদ। আমরা যদি খেয়াল করি উপর থেকে প্রারম্ভিক নগদ তহবিল 56,000 টাকা এটা তো আসবে না। বিনিয়োগ স্থায়ী সম্পদ, দেনাদার চলতি সম্পদ, ক্রয় এটা ব্যয়, মূলধন এটা মালিকানা সত্ত্ব, উত্তোলন এটা উত্তোলন, প্রদেয় বিল এটা দায়, গৃহীত ঋণ এটাও দায়, ক্রয় পরিবহন এটা ব্যয়, পাওনাদার এটা দায়, মজুদ পণ্য এটা সম্পদ, ব্যাংক জমা 1/1/2024 এটাও সম্পদ, বিক্রয় পরিবহন এটা আমার জন্য ব্যয়, ব্যাংক জমা 31/12/2024 এটা আমার জন্য সম্পদ, বিক্রয় এটা আমার জন্য আয়, বকেয়া বেতনটা ব্যয়, বকেয়া বেতনটা আমার জন্য দায়, ব্যাংক জমার সুদ এটা আমার জন্য আয়, শিক্ষানবিশ সেলামি এটা আমার জন্য আয়। তাহলে আমরা কি পেলাম, রেওয়া মিলে দুইটা জিনিস চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণের ক্ষেত্রে দুইটা জিনিস আসবে, চলতি সম্পদের দেনাদার আর ব্যাংক জমা। দেখো এখন একটু খেয়াল করো, দেখো ব্যাংক জমা কিন্তু ছিল আমাদের দুইটা। দেখো এই যে ব্যাংক জমা 1/1/2024 44,000 টাকা, প্রারম্ভিক ব্যাংক জমা চলতি সম্পদে যাবে না। ভালোভাবে খেয়াল করো, প্রারম্ভিক ব্যাংক জমা চলতি সম্পদে যায় না, যাবে কোনটা সমাপনী ব্যাংক জমা।
সমাপনী ব্যাংক জমা আমার জন্য চলতি সম্পদ। তো দেখো সমাপনী ব্যাংক জমা কত ছিল, এই যে বা 31/12/2024 ব্যাংক জমা 1 লক্ষ টাকা। আমরা কিন্তু এইটা আনছি, আর ব্যাংক জমা 1 তারিখের বা প্রারম্ভিকটা 44,000 টাকা, এটা আমরা আনি নাই। তো এটা খেয়াল রাখতে হবে। তাহলে এই দুটা যদি আমরা যোগফল করি তাহলে কি বের হয়, 2,20,000 টাকা। এটি আমার জন্য কি চলতি সম্পদ। এখন আমরা চলতি দায় বের করব। দেখো আমরা উদ্দীপকটা পড়লাম, তার মধ্যে দেখলাম প্রদেয় বিল ছিল 24,000 টাকা। তো প্রদেয় বিল, এই দেখো প্রদেয় বিল 24,000 টাকা। প্রদেয় বিল মানে কি পাওনাদার, এক প্রকার পাওনাদারের মতো। তাহলে এটা কি আমার জন্য চলতি দায়, কারণ 1 বছরের আগে আগে শেষ করতে হয় যে দায়গুলা তাকে বলা হয় চলতি দায়। আর 1 বছর সময়ের জন্য স্থায়িত যেই সম্পদগুলা তাকে বলা হয় চলতি সম্পদ। তো দেখো প্রদেয় বিলটা আমার জন্য চলতি দায়। তারপরে কি ছিল দেখো, তারপরে এন্ট্রি আমরা খেয়াল করি, পাওনাদারও তো এক প্রকার দায়, আর সেটা 1 বছরের আগে শেষ করতে হয়, এই জন্য পাওনাদারটা আসছে। পাওনাদার এমন কত ছিল দেখো, 80,000 টাকা। এই খেয়াল করো, পাওনাদার 80,000 টাকা, তাহলে এটা চলতি দায়ে যাবে। এর এরপরে কোন এন্ট্রিটা যাবে, বকেয়া বেতন, বেতনের বকেয়া বা যে কোনো ব্যয়ের বকেয়া আমার জন্য কি দায়। তো দায়ের বের করবো, আর এটা চলতি দায় 1 বছর কম সময়ের জন্য, এই জন্য এই এন্ট্রিটাও আসবে। দেখছো বকেয়া বেতন 36,000 টাকা। এরপরে কি ছিল দেখো, অগ্রিম শিক্ষানবিশ সেলামি। অগ্রিম শিক্ষানবিশ সেলামি আমার জন্য কি, শিক্ষানবিশ সেলামি আমার জন্য আয়, কিন্তু অগ্রিম খেয়ে ফেলছি। আয়ের অগ্রিম আমরা বিগত ক্লাসে এটা দেখেছি, আয়ের অগ্রিম আমার জন্য কি দায়। তাহলে অগ্রিম শিক্ষানবিশ সেলামিটা আমার জন্য চলতি দায়। তাহলে এই এন্ট্রি গুলোই আসবে, আর কোনো এন্ট্রি আসবে না। তো আমরা কি করব, আমরা এই সবগুলো লিখে তার সমষ্টি করে এই পাশে আনবো, যা যোগফল করলে হয় কত, 1,50,000 টাকা। তাহলে চলতি দায়ের পরিমাণ কত হলো, 1,50,000 টাকা। আর উপরে আমরা চলতি সম্পদটা বের করেছি 2,20,000 টাকা। তাহলে সৃজনশীল ক্ষয়ের আনসারটা আমরা এইভাবে করব, দুইটা পার্টে করে দিব, যেহেতু প্রশ্নটা ছিল 2 অংশে বিভক্ত ছিল, তাই আমরা 2 অংশে উত্তরটা করে দিব। আশা করি প্রত্যেকটা স্টুডেন্ট এই অংশটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখি সৃজনশীল গতে আইসা কি বলছে। দেখো সৃজনশীল গতে বলছে উপযুক্ত তথ্যের আলোকে একটি রেয়ামিল প্রস্তুত করো। তো আমরা রেয়ামিল প্রস্তুত করব, তো এটা সমাধান করি চলো ভাইয়া। দেখো কি বলছে, উপরে আমরা নাম লিখবো জাহিন ব্রাদার্স এর রেওয়া মিল 31শে ডিসেম্বর 2024, এভাবে লিখবো। আবার লিখতে পারো সমাপ্ত বছরের জন্য, এটা না লিখলেও প্রবলেম হয় না। প্রথমে ছিল কি বিনিয়োগ, তো বিনিয়োগ কি আমার জন্য সম্পদ, তাহলে এটা কি যাবে রেওয়া মিলের ডেবিট পাশে যাবে। তারপর আছে কি দেনাদার, দেনাদারও সম্পদ, আমরা জানি সম্পদ কোথায় যায়, রেওয়া মিলের ডেবিট পাশে। ক্রয়, ক্রয় কোথায় যায়, রেওয়া মিলের ডেবিট পাশে, কেননা ক্রয় একটা ব্যয়। আমরা জানি কি বেউস, ব্যয় উত্তোলন সম্পদ, ব্যয় উত্তোলন সম্পদ রেওয়া মিলের ডেবিট পাশে যায়। আর আদম, আয় দায় মূলধন, এটা রেওয়া মিলের ক্রেডিট পাশে যাবে, তাই না। তাহলে দেখো মূলধন, মূলধন রেওয়া মিলের ক্রেডিট পাশে যাবে, যার পরিমাণ ছিল 2 লক্ষ টাকা। উত্তোলন, উত্তোলন রেওয়া মিলের ডেবিট পাশে যায় 22,000 টাকা। প্রদেয় বিল, প্রদেয় বিল মানে পাওনাদার মানে দায়, তাহলে দায় কোথায় যায়, দায় যায় রেওয়া মিলের ক্রেডিট পাশে 24,000 টাকা। গৃহীত ঋণ, এটাও দায়, যাবে কত 40,000 টাকা রেওয়া মিলের ক্রেডিট পাশে। এরপরে দেখো কি আছে, ক্রয় পরিবহন, ক্রয় পরিবহন হোক বিক্রয় পরিবহন হোক দুইটাই আমার জন্য ব্যয়, তো ব্যয় রেওয়া মিলের ডেবিট পাশে যায় 13,000 টাকা। পাওনাদার, পাওনাদার কি আমার জন্য দায়, তো এটা যাবে রেওয়া মিলের ক্রেডিট পাশে। মজুত পণ্য, মজুত পণ্য 1 তারিখেটা আসে, 31 তারিখেটা আসে না, তো 1 তারিখেটা কি আমার জন্য সম্পদ, তো সম্পদ রেওয়া মিলে ডেবিট পাশে যাবে। তোমরা এটা খেয়াল রেখো, অনেকে মজুত পণ্যটা আনোই না, বাট 1 তারিখেটা আসবে রেওয়া মিলে, আর সেটা রেওয়া মিলে ডেবিট পাশে যাবে, কেননা এটা সম্পদ। এরপরে দেখো বিক্রয় পরিবহন, দেখো ক্রয় পরিবহন বিক্রয় পরিবহন দুইটাই আমার জন্য ব্যয়, তো ব্যয় রেওয়া মিলে ডেবিট পাশে যায় 15,000 টাকা। ব্যাংক জমা, ব্যাংকে যে জমা সেটা আমার জন্য সম্পদ, ব্যাংক জমা 1 তারিখেটা আসে না, 31 তারিখেটা আসবে, তাহলে এটা কি আমার জন্য সম্পদ, এটা যাবে রেওয়া মিলের ডেবিট পাশে। বিক্রয়, বিক্রয় আমার জন্য আয় 2 লক্ষ টাকা, এটা রেওয়া মিলের ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত হয়। বকেয়া বেতন, বেতন ব্যয় কিন্তু বকেয়া বেতন আমার জন্য দায়, তো দায় যায় রেওয়া মিলের ক্রেডিট পাশে 36,000 টাকা। ব্যাংক জমার সুদ, ব্যাংকে যে জমা তার সুদ, এটা আমার জন্য আয় 10,000 টাকা, এটা রেওয়া মিলের ক্রেডিট পাশে যাবে। অগ্রিম শিক্ষানবিশ সেলামি, শিক্ষানবিশ সেলামিটা আয় কিন্তু অগ্রিম শিক্ষানবিশ সেলামিটা দায়, এই জন্য এটা রেওয়া মিলের ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত করছি। তো এখন দেখো আমরা কি করব, এই পাঁচটা যোগ করলাম, যোগ করলে আসে 6 লক্ষ টাকা, সবগুলো যোগ করলে কত আসে 6 লক্ষ টাকা। ক্রেডিট পাশটা যদি যোগ করি দেখি 6 লক্ষ টাকা, তাহলে দুই পাশে কোনো ঘাটতি নাই, মানে অমিল নাই। তো অমিল না থাকলে আমরা কি করব না, অনিশ্চিত হিসাবটা আনবো না, দুই পাশে মিল লাগেছে, তো মিল লাগলে আমরা এখানেই 2 দাগ দ্বারা ক্লোজ করে সমাপ্ত করব। আশা করি ইনশাল্লাহ প্রত্যেকটা স্টুডেন্ট ঢাকা বোর্ড
2025 সালে যে সৃজনশীলটা আসে রেয়ামিল অধ্যায় থেকে আমরা সুন্দরভাবে এটা বুঝতে পেরেছি। আশা করি তোমরা সবাই এটা সমাধান করতে পারবে। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাও, ইনশাল্লাহ আমি সমাধান করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, আল্লাহ হাফেজ।